হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহুদিন ভিডিও না দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। কিছু ফ্যামিলিয়ার প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। আজকের আমি WBPSC ফুড এসআই এক্সামের প্র্যাকটিস সেট 49 নিয়ে আলোচনা করব। এরপরে আমি আরেকটি সেট দেওয়ার পরে তোমাদের এক্সামসের জন্য কিছু ইম্পর্টেন্ট সেট আমি দেব। প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা কয়েকটি ভিডিও আমি দেব, যেসব টপিকগুলো তোমাদেরকে করতে হবে সেই সব সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা আমি সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে করব, যাতে তোমরা সামনের এক্সামটিকে খুব ভালোভাবে ক্র্যাক করে আসতে পারো। তাহলে আজকে ভিডিওটা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নাও, টেলিফোন কে আবিষ্কার করেন? প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখবে এবং টপিকগুলো বুঝবে। সেই টপিকগুলো তোমরা ভালো করে করে রাখবে। এই টপিকের উপর থেকেই তোমাদের এক্সামসে প্রশ্ন করা হবে। জন বেয়ার্ড, জন গ্রাহাম বেল, জেমস ওয়াট, জর্জ স্টিফেনসন। টেলিফোন আবিষ্কার করেন জন গ্রাহাম বেল। টেলিভিশন আবিষ্কার কে করেন? জন বেয়ার্ড। স্টিম ইঞ্জিন জেমস ওয়াট, আর বাষ্পচালিত রেল ইঞ্জিন জর্জ স্টিফেনসন। এই তিনটে নাম খুব ভালো করে দেখবে। এছাড়াও এই আবিষ্কারকের উপরে যত পয়েন্ট আছে সেগুলো সবকটাই তোমরা করে রাখবে। পরের প্রশ্ন, স্থির তড়িতের সূত্র কে আবিষ্কার করেন? এই যে বিভিন্ন সূত্র, এর উপরে আমি অলরেডি অনেক কটা ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত আমি যত পয়েন্ট হতে পারে সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। তোমরা সেগুলো একটু ভালো করে অন্য যেসব চ্যাপ্টার ওয়াইজ সেটগুলো আমি করিয়েছি সেগুলো তোমরা দেখবে, পেয়ে যাবে। আর তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্টটা চেক করবে, সেখানে তোমরা প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে। স্থির তড়িতের সূত্র কে আবিষ্কার করেন? কেপলার, স্নেল, টলেমি না কুলাম্ব? স্থির তড়িতের সূত্র আবিষ্কার করেন কুলাম্ব। আলোর প্রতিসরণের প্রথম সূত্র আবিষ্কার করেন টলেমি, আর দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল। গ্রহের গতি সংক্রান্ত সূত্র আবিষ্কার করেন জোহান্স কেপলার। পরের প্রশ্ন, নিম্নের কোনটির একক কার্যের এককের সমান? শক্তি, ত্বরণ, বেগ, ক্ষমতা। কার্যের এককের সমান শক্তির একক। এই বিভিন্ন এককগুলো খুবই ইম্পর্টেন্ট এই ফুড এসআই এক্সামসটির জন্য। কার্য ও শক্তির একক জুল। 1 জুল সমান 10⁻⁷ আর্গ। এটা মনে রাখতে হবে। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগের একক মিটার পার সেকেন্ড, ক্ষমতার একক কিলোওয়াট। পরের প্রশ্ন, বাতাস বা ঝড়ের গতি পরিমাপের যন্ত্রের নাম কি? পাইরোমিটার, অ্যানিমোমিটার, ক্যালোরিমিটার, অল্টিমিটার। বাতাস বা ঝড়ের গতি পরিমাপের যন্ত্রের নাম অ্যানিমোমিটার। উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র পাইরোমিটার। গৃহীত বা বর্জিত তাপের একক তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার। উচ্চতা মাপক যন্ত্র হলো অল্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন, ভালো করে তোমরা দেখতে থাকো। জাহাজের গতিবেগের একক কি? টর, বেল, ফ্যাদম না নট? জাহাজের গতিবেগের একক হলো নট। 1 নট সমান 0.514 মিটার পার সেকেন্ড। এই ছোট ছোট যে পয়েন্টগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে করে রাখবে। বলা যায় না এক্সামসে কোথা থেকে তোমাদেরকে প্রশ্ন করে ফেলতে পারে। জলের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম। বায়ুমণ্ডলীয় চাপ মাপার একক টর, অ্যাটমসফিয়ার, বার। এই তিনটে এককই করে রাখবে। শব্দের তীব্রতা মাপার একক হলো বেল আর ডেসিবেল। বরফ ও সাধারণ লবণের মিশ্রণ কত অনুপাতে থাকে? 3:1, 3:2, 5:6 না 4:1? বরফ ও সাধারণ লবণের মিশ্রণ 3:1 অনুপাতে থাকে। এবার দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট ও সোডিয়াম সালফেটের মিশ্রণ থাকে 5:6 অনুপাতে। ক্যালসিয়াম ক্লোরাইড ও বরফের মিশ্রণ থাকে 3:2 অনুপাতে। শুষ্ক বরফ ও ইথার থাকে 4:1 অনুপাতে। প্রত্যেকটা তোমরা অনুপাত আমি দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে একটু পড়ে রাখবে। আলো কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য, তড়িৎচুম্বকীয়, অনুপ্রস্থ না এদের কোনোটিই নয়? আলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এছাড়াও তোমরা জেনে রাখবে শব্দ কি ধরনের? শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে রাখবে এই দুটো পয়েন্ট। বর্ণালী সৃষ্টির কারণ কি? আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? বর্ণালী সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ।
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরুভূমির মরীচিকা, এটা একটা খুব ভালো উদাহরণ, এটা তোমরা বারবার এক্সামসে আসে তাই এটা করে রাখবে। আর অন্য আগের যে চ্যাপ্টার ওয়াইজ জিকের সেট দিয়েছি সেখানে আমি বেশ কিছু আরো উদাহরণ তোমাদের সাথে ডিসকাস করেছি, সেগুলো তোমরা পিডিএফও পেয়ে যাবে, প্লাস ভিডিওটা আগে ভালো করে দেখবে তবেই তোমরা বুঝতে পারবে। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌলটির নাম কি? অক্সিজেন, অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন না হাইড্রোজেন? ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল হলো অক্সিজেন। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল হলো অক্সিজেন, এটা থাকে 46.5%। ভূপৃষ্ঠে দ্বিতীয় সর্বাধিক উপস্থিত মৌল হলো সিলিকন। দ্বিতীয় সর্বাধিক উপস্থিত মৌল সিলিকন 28% থাকে। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু যদি বলা হয় তখন হবে অ্যালুমিনিয়াম 7 থেকে 8%। লিথোস্ফিয়ারে সর্বাধিক উপস্থিত মৌল, লিথোস্ফিয়ারে দেখো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ডিফারেন্সটা তোমরা বুঝবে। এটা হবে সর্বাধিক উপস্থিত মৌল লিথোস্ফিয়ারের মধ্যেও অক্সিজেন। মহাবিশ্বের সর্বাধিক উপস্থিত মৌল হাইড্রোজেন। বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল নাইট্রোজেন 77.17%। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন, বায়োপসি করা হয় মৃত ব্যক্তির টিস্যু নিয়ে, জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে, শিরার রক্ত নিয়ে না ধমনীর রক্ত নিয়ে? বায়োপসি করা হয় জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে। ক্যান্সারের ধরন ও পর্যায় জানতে বায়োপসি করা হয়। তাহলে বায়োপসিটা কেন করা হয় বুঝতে পারলে, ক্যান্সারের ধরন ও পর্যায় জানার জন্য। কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? প্রোটিন, ভিটামিন, আয়রন না আয়োডিন? অ্যানিমিয়া হয় এখানে আয়রনের অভাবের জন্য। আচ্ছা, অ্যানিমিয়ার আরেকটা নাম কি? রক্ত শূন্যতা। তোমরা যদি রক্ত শূন্যতা অপশনসে থাকে তাহলে সেটা হয়ে যাবে আয়রনের অভাবজনিত একটি রোগ। হিমোগ্লোবিন হলো একটি আয়রন সমৃদ্ধ প্রোটিন যা রক্তে থাকে এবং ফুসফুস থেকে টিস্যুতে অক্সিজেন পরিবহন করে। বৃক্কের কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণে ব্যবহার করা হয় নিম্নের কোন যন্ত্রটি? পেসমেকার, ডায়ালাইজার, অটোস্কোপ, অটো অ্যানালাইজার? এটার অ্যান্সার হয়ে যাবে ডায়ালাইজার। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, ফুড এসআই এক্সাম রিলেটেড যেসব প্র্যাকটিস সেটগুলো আমি দিয়ে দিয়েছি তারা অবশ্যই আগের সেটগুলো দেখবে। প্রত্যেকটি সেটের সঙ্গে আমি রিলেটেড কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি এবং বিভিন্ন টপিক সম্বন্ধে আমি ডিসকাস করে দিয়েছি। তোমরা সেগুলো দেখে নেবে, কারণ সামনেই এক্সাম এসে গেছে, বেশি দেরি নেই। তোমরা প্রত্যেকটা সেট ভালো করে দেখবে, পিডিএফ গুলো ক্লিয়ার করে নেবে। এবার দেখো, বৃক্কের কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করে পেসমেকার। তাহলে পেসমেকার কি বুঝতে পারলে? কান পরীক্ষা করা হয় অটোস্কোপ যন্ত্রের সাহায্যে, রক্তের নমুনা বিশ্লেষণ করা হয় অটো অ্যানালাইজারের মাধ্যমে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ফুসফুসের একটি রোগ নয়? এখানে প্রশ্নটা ভালো করে বুঝবে, নয় বলা হয়েছে। ব্রঙ্কাইটিস, প্লুরিসি, হাঁপানি না প্যারালাইসিস? ফুসফুসের একটি রোগ নয় প্যারালাইসিস। বাকি ব্রঙ্কাইটিস, প্লুরিসি, হাঁপানি সবকটি ফুসফুসের রোগ। ফুসফুসে ব্রঙ্কিওলের প্রদাহজনিত রোগ হলো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কিওলের প্রদাহজনিত রোগ। ফুসফুসের প্লুরা পর্দায় জীবাণুঘটিত প্রদাহজনিত রোগ হলো প্লুরিসি। ফুসফুসের আরেকটি রোগ হলো হাঁপানি। নেক্সট প্রশ্ন, মানবদেহে দীর্ঘতম পেশির নাম কি? গ্লটিয়াস ম্যাক্সিমাস, সার্টোরিয়াস, স্টেপেডিয়াস না স্টেপিস? মানবদেহের দীর্ঘতম পেশির নাম হলো সার্টোরিয়াস। বৃহত্তম পেশি গ্লটিয়াস। মানবদেহের বৃহত্তম পেশি গ্লটিয়াস। ক্ষুদ্রতম পেশি স্টেপেডিয়াস। ক্ষুদ্রতম অস্থি বা হাড় হলো স্টেপিস। আর দীর্ঘতম অস্থি ফিমার। প্রত্যেকটি ইম্পর্টেন্ট, এইগুলো থেকে আগে অনেকবার প্রশ্ন এসে গিয়েছে আর এই পরীক্ষাটার জন্য তো বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? লিউয়েনহক, জ্যানসেন ও জ্যানসেন, নল ও রুস্কা না জগদীশচন্দ্র বসু? ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। সরল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন লিউয়েনহক। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র জ্যানসেন ও জ্যানসেন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নল ও রুস্কা। পরবর্তী প্রশ্ন, টিকটিকির গমন পদ্ধতির নাম কি? এই বিভিন্ন প্রাণীদের গমন পদ্ধতি থেকে প্রশ্ন এক্সামসে জিজ্ঞেস করা হয়, তাই এটাও করে রাখতে হবে। ক্রলিং, লুপিং, ক্রিপিং না গ্লাইডিং?
টিকটিকির গমন পদ্ধতি হলো ক্রলিং। তারা মাছের গমন পদ্ধতি লুপিং। কেঁচোর গমন পদ্ধতি ক্রিপিং। পাখির গমন পদ্ধতি গ্লাইডিং। মন্ট্রিয়ল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? মন্ট্রিয়ল প্রোটোকল 1970 সালে, 1971 সালে, 1978 সালে না 1987 সালে? মন্ট্রিয়ল প্রোটোকল এটা পরিবেশ সম্পর্কিত একটি প্রশ্ন এবং বিভিন্ন চুক্তি যখন বিভিন্ন চুক্তির নাম এবং কবে স্বাক্ষরিত হয় সেগুলো তোমাদের জানতে হবে। এটার অ্যান্সার 1987 সালে। ওজোন স্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার নিষিদ্ধ করা হয় এই প্রোটোকলটির মাধ্যমে। এই মন্ট্রিয়ল প্রোটোকলটির মাধ্যমে এইটা ঠিক করা, এই ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাসের ব্যবহার নিষিদ্ধ করা ওজোন স্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য। পরের প্রশ্ন, আর 1989 সালে এই চুক্তিটি কার্যকর করা হয়েছিল। 1987 সালে স্বাক্ষরিত হয় আর কার্যকর হয় 1989 সালে। পরের প্রশ্ন, মানালি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? ওড়িশা, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ না উত্তরপ্রদেশ? মানালি অভয়ারণ্যটি অবস্থিত হিমাচল প্রদেশ। সিঞ্চল ও জল্লাপাড়া অভয়ারণ্য রয়েছে পশ্চিমবঙ্গে। ভিতরকণিকা অভয়ারণ্য রয়েছে উড়িষ্যাতে। দুধওয়া রয়েছে উত্তরপ্রদেশে। এই চারটে নাম ভালো করে জেনে রাখবে। এছাড়াও আরো অনেক অভয়ারণ্য রয়েছে, সেগুলো আমি আগের ভিডিওতে খুব ভালো করে তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। বসুন্ধরা দিবস কবে পালিত হয়? 22শে মার্চ, 22শে এপ্রিল, 21শে মার্চ না 22শে মে? বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22শে মে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি আউটপুট ডিভাইস নয়? প্রিন্টার, গ্লাভ প্লটার, প্রজেক্টর, জয়স্টিক। আউটপুট ডিভাইস নয় বলেছে, সেহেতু অ্যান্সার হয়ে যাবে জয়স্টিক। বাকি ইনপুট দেখো, এগুলো এটা হচ্ছে ইনপুট ডিভাইস জয়স্টিক, আর আউটপুট ডিভাইস হবে প্রিন্টার, গ্রাফ প্লটার, প্রজেক্টর। এগুলো আউটপুট, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্ট দেখতে পাই। সো এটা আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের আরো নাম আছে, দেখো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা ভিডিইউ বা মনিটর, প্রিন্টার, গ্রাফ প্লটার, স্পিকার, প্রজেক্টর, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এগুলো সবই আউটপুট ডিভাইস। WWW এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়ার্ক ওয়েব, ওয়াইড ওয়ার্ক ওয়েব, ওয়ার্ল্ড ওয়েব না ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব? এটা তোমরা প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে। এর অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WAN, এই ওয়ান এর ফুল ফর্ম কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। URL এর ইউনিফর্ম রিসোর্স লোকেটর, LAN এর লোকাল এরিয়া নেটওয়ার্ক। ইরাকের রাজধানীর নাম কি? ব্যাংকক, বাগদাদ, তেহরান না হ্যানয়? ইরাকের রাজধানী হলো বাগদাদ। এই বিভিন্ন দেশের রাজধানীর নাম তোমাদের অবশ্যই ভালো করে যেতে হবে, এটা থেকে প্রশ্ন আসে। ইরানের রাজধানী হলো তেহরান, ভিয়েতনামের হ্যানয়, থাইল্যান্ডের ব্যাংকক। পরের প্রশ্ন, নিম্নের কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে থাকা সীমান্ত রেখা? লাইন অফ কন্ট্রোল, র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, হিন্ডেনবার্গ লাইন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে থাকা সীমান্ত রেখার নাম হলো ডুরান্ড লাইন। লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। হিন্ডেনবার্গ লাইন রয়েছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন দেখে নাও, রেড স্কোয়ার নামে বিখ্যাত নগরটি কোথায় অবস্থিত? রেড স্কোয়ার, লন্ডন, মস্কো, নিউ ইয়র্ক না মুম্বাই? রেড স্কোয়ার নামক বিখ্যাত নগরটি রয়েছে মস্কোতে। ওয়াল স্ট্রিট কোথায় রয়েছে? নিউ ইয়র্কের বিখ্যাত সড়ক ও স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র হচ্ছে ওয়াল স্ট্রিট। দালাল স্ট্রিট রয়েছে মুম্বাইয়ের বিখ্যাত শহর ও বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র। দালাল স্ট্রিট। আর হাইড পার্ক লন্ডনের বিখ্যাত পার্ক, হাইড পার্ক। পরের প্রশ্ন, ইউরোপের ককপিট কাকে বলা হয়? আজকের ভিডিওতে আমি 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ ফুড এসআই এর 50টি জিকে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তাই আমি ফুড এসআই এর প্র্যাকটিস সেট যেভাবে দেওয়া উচিত আমি সেই প্র্যাকটিস সেটটাই তোমাদের সাথে আজকে ডিসকাস করছি। 50টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও, এবং যারা ম্যাথ,
জিআই এগুলো এখনো পর্যন্ত প্র্যাকটিস করছো না, এগুলো কিন্তু ভালো করে করো। এইগুলো থেকে তোমাদের নাম্বার অবশ্যই তুলতে হবে। জিকে থেকে তোমরা তো করে যাবেই, কিন্তু ম্যাথ আর জিআই যদি তোমরা খুব ভালো করে না করে যাও, তোমাদের কিন্তু নাম্বারটা অনেকটাই কমে যাবে। ইউরোপের ককপিট বলা হয় থাইল্যান্ড, বেলজিয়াম, ফিনল্যান্ড না নরওয়েকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ডকে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। তিনটেই খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, হিমালয়ের রানী কাকে বলা হয়? হিমালয়ের রানী পুনে, মুসৌরি, কাশ্মীর, মেঘালয়। হিমালয়ের রানী বলা হয় মুসৌরিকে। দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে। ভূস্বর্গ কাশ্মীরকে বলা হয়। মেঘের আবাস বলা হয় মেঘালয়কে। পরের প্রশ্ন, অস্কার পুরস্কার প্রাপক ভারতের প্রথম সুরকার কে ছিলেন? এ আর রহমান, কিশোর কুমার, অর্জুন কানুনগো না তানসেন? অস্কার পুরস্কার প্রাপক ভারতের প্রথম সুরকার এ আর রহমান। 2009 সালে স্ল্যাম ডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য তিনি দুটোই অস্কার পুরস্কার পেয়েছিলেন। এই পয়েন্টটা মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? আশাপূর্ণা দেবী, অরুন্ধতী রায়, আশা পারেখ না স্বর্ণকুমারী দেবী? ভারতের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা হলেন ভারতীয় মহিলা আশাপূর্ণা দেবী। বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা অরুন্ধতী রায়। তিনটে নাম খুব ভালো করে করে রাখবে, কোনোটার সঙ্গে কোনোটা গুলিয়ে ফেলবে না। পরের প্রশ্ন, দেশরত্ন নামে পরিচিত নিম্নের কোন ব্যক্তি? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালব্য। দেশরত্ন নামে পরিচিত নিম্নের ব্যক্তি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দেশরত্ন নামে পরিচিত। বাল গঙ্গাধর তিলকের নাম হলো লোকমান্য বা লোকমান্য তিলক নামে তিনি পরিচিত। মদন মোহন মালব্য মহামান্য। জওহরলাল নেহেরুকে চাচা, পণ্ডিতজি এইসব নামে আমরা প্রত্যেকেই চিনি। ডক্টর রাজেন্দ্র প্রসাদের আরেকটি নাম হলো অজাত শত্রু। পরের প্রশ্ন, ভারতের দ্রুতগামী ট্রেনের নাম কি? বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস না মৌরিতানিয়ান এক্সপ্রেস? ভারতের দ্রুতগামী ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। 2023 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটি চালু করেন। ভারতের প্রাচীনতম দ্রুতগামী ট্রেন শতাব্দী এক্সপ্রেস। প্রথমে ছিল শতাব্দী এক্সপ্রেস আমাদের ভারতের দ্রুতগামী ট্রেন, বাট বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস হলো সবচেয়ে দ্রুতগামী এক্সপ্রেস। এটা 160 কিলোমিটার পার আওয়ারের গতি। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ট্রেন যদি পৃথিবীর বলা হয় তখন হয়ে যাবে মৌরিতানিয়ান এক্সপ্রেস। পরের প্রশ্ন, মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? হার্পেটোলজি, অর্নিথোলজি, ইকথিওলজি না পিসিকালচার? মাছ প্রতিপালন বা চাষ সংক্রান্ত মানে মাছ চাষ সংক্রান্ত বিদ্যাকে পিসিকালচার বলা হয়। মাছ সংক্রান্ত বিদ্যা সেটা হয়ে যাবে ইকথিওলজি। যখন বলা হবে মাছ সংক্রান্ত বিদ্যা তখন ইকথিওলজি, কিন্তু যখন মাছ চাষ সংক্রান্ত বলা হবে তখন হয়ে যাবে পিসিকালচার। উভচর ও সরীসৃপ সংক্রান্ত বিদ্যা বলা হয় হার্পেটোলজি। আর হেমাটোলজি রক্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। আর অর্নিথোলজি এটা পাখি সংক্রান্ত বিদ্যা। এই প্রশ্নটা খুবই সহজ হলেও এটা কিন্তু বারবার তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। পাখি সংক্রান্ত অর্নিথোলজি। পরের প্রশ্ন, বন্দে মাতরম রচনা করেছিলেন কে? বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য। বন্দে মাতরম কি? বন্দে মাতরম হলো আমাদের দেশের জাতীয় স্তোত্র। এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম 1882 সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। আর 1896 সালে রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বে কলকাতা জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়। এটা প্রশ্নে আসতে পারে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বা কোথায় এই অধিবেশনটি সংগঠিত হয়েছিল আর কার সভাপতিত্বে, কত সালে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। পরের প্রশ্ন, মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? ইরাক, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স না ইসরায়েল? মোসাদ ইসরায়েলের গুপ্তচর সংস্থা। এবার বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থার নামগুলো তোমাদেরকে করে রাখতে হবে, যে কোনো মুহূর্তে এইসব প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে। বাংলাদেশের এনএসআই, ভারতের র, ব্রিটেনের MI6,
আর পাকিস্তানের গুপ্তচর সংস্থার নাম হলো ISI। পরের প্রশ্ন, পদ্ম কিসের প্রতীক? পদ্ম ফুল কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক, ঐতিহ্য সত্যের প্রতীক, সত্যের প্রতীক না সৌন্দর্যের প্রতীক। পদ্ম ঐতিহ্য ও সত্যের প্রতীক। পদ্ম হচ্ছে আমাদের দেশের জাতীয় ফুলের নাম, তাই এটা খুব ভালো করে করে রাখতে হবে। পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নীলাম্ব নিউসেপেরো গার্ডেন। এটি ভারতের জাতীয় ফুল। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভর মিউজিয়াম প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, আমস্টারডাম। লুভর মিউজিয়াম রয়েছে প্যারিসে। কলকাতায় কি কি মিউজিয়াম আছে সেটা দেখে রাখো। বঙ্গীয় সাহিত্য পরিষদ, ইন্ডিয়ান মিউজিয়াম, আশুতোষ মিউজিয়াম, ভিক্টোরিয়া মিউজিয়াম বা ভিক্টোরিয়া মেমোরিয়াল, গরু সদর সংগ্রহশালা, এগুলো সবই রয়েছে কলকাতাতে। আর দিল্লিতে রয়েছে কি ন্যাশনাল আর্ট গ্যালারি। আরো অনেক মিউজিয়াম আছে, সেগুলোর নাম তোমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে। পরের প্রশ্ন, দাদরা ও নগর হাভেলির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দাদরা ও নগর হাভেলির চণ্ডীগড়, মুম্বাই, দিল্লি না কেরালা? দাদরা ও নগর হাভেলির প্রধান কার্যালয় মুম্বাইতে অবস্থিত। ভারতের জাতীয় পশুর নাম কি? দেখো বিভিন্ন জাতীয় যেসব ফুল ফল গাছ, মানে ভারতের বিভিন্ন জাতীয় নামগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এগুলো খুবই ইজি প্রশ্ন, কিন্তু তোমরা অনেকেই এগুলো করতে গিয়ে অনেক সমস্যা হতে পারে, তাই আগে থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। ভারতের জাতীয় পশু হলো বাঘ, সিংহ, গন্ডার, হাতি। কোনটা হবে? বাঘ। পরের প্রশ্ন, অ্যাডাম চরিত্রটি কে সৃষ্টি করেছে? অ্যাডাম চরিত্র লুইস ক্যারল, জন মিল্টন, লিও টলস্টয় না জন বানিয়ান? অ্যাডাম চরিত্রটি সৃষ্টি করেছেন জন মিল্টন। এটি মিল্টনের প্যারাডাইস লস্ট মহাকাব্যের চরিত্র ও বাইবেলের একটি চরিত্র অ্যাডাম। এই বিভিন্ন চরিত্রের নাম তোমাদের কিন্তু বিভিন্ন বই থেকে বলো, বিভিন্ন সিনেমা, সেগুলো কিন্তু তোমাদের ভালো করে এই চরিত্রগুলো মুখস্থ করে রাখতে হবে। টিনটিন চরিত্রটি কে সৃষ্টি করে? এটা একটা কার্টুন ক্যারেক্টার থেকেও প্রচুর প্রশ্ন আসে এক্সামসে। হার্জ, লিফক, ওয়াল্ট ডিজনি, বব কেন। টিনটিন চরিত্রটি সৃষ্টি করেছেন হার্জ। হার্জের আর এক নাম কি? জর্জ রেমি। পুলিৎজার পুরস্কার নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয়? এইসব বিভিন্ন পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত বা কোন ক্ষেত্রে দেয়া হয় সবগুলোই তোমাদের খেয়াল রাখতে হবে। এটা খুব ভালো একটা টপিক। সঙ্গীত, সাহিত্য, সাংবাদিকতা না উপরের সবকটি? পুলিৎজার পুরস্কার দেয়া হয় সঙ্গীত, সাহিত্য, সাংবাদিকতা তিনটি ক্ষেত্রেই। 1917 সাল থেকে এই পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। পরের প্রশ্ন, দর্পনারায়ণ পুততুণ্ড ছদ্মনাম কে ব্যবহার করতেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর না শিশির কুমার ভাদুড়ী? বিভিন্ন লেখকের ছদ্মনাম খুব ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার অপর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে কমলাকান্ত। এটা খুবই পপুলার একটি নাম কমলাকান্ত। তার সাথে সাথে এই দর্পনারায়ণ পুততুণ্ড, যেহেতু এটা আনকমন একটি নাম, সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে, এটাও পরীক্ষায় এসে যেতে পারে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেস, এই যে টপিকটি হিস্ট্রির চ্যাপ্টারে রয়েছে, এই জাতীয় কংগ্রেসটা কিন্তু তোমরা ভালো করে করে রাখবে। এর থেকে প্রচুর প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, সেটা মানে তাই এটা খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়ে রাখবে। মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, বদরুদ্দিন তৈয়বজি না কেউই নয়? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। তিনি কংগ্রেসের তৃতীয় সভাপতি ছিলেন। 1887 সালে তিনি সভাপতি ছিলেন। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ মোহাম্মদ সাহানি। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? মুন্ডা বিদ্রোহের আবু তোরাব, চৈত সিং, কেংলিয়া না বিরসা মুন্ডা? মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। এটি একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এর আরেক নাম, এই মুন্ডা বিদ্রোহের আরেক নাম হলো উলগুলান বিদ্রোহ। উলগুলানের অর্থ কি? প্রবল বিক্ষোভ। কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? কালিঞ্জর, চুনার, চান্দেরি না চিতোর? কালিঞ্জর দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নের কোনটি পূর্ব বাহিনী নদী নয়? এই বিভিন্ন পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এই নদীগুলোর নাম তোমাদের ভালো করে রাখতে হবে, মনে করে রাখতে হবে কোনটা কোন দিকে বয়ে যাচ্ছে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, তাপ্তি।
পূর্ববাহিনী নদী নয় বলেছে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে তাপ্তি। আর মহানদী গোদাবরী কৃষ্ণা এগুলো সবই পূর্ববাহিনী নদী। তাপ্তি একটি পশ্চিম বাহিনী নদী। এটি মধ্যপ্রদেশের মুলতাই মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এটা রয়েছে কোন রাজ্যে? এটা মধ্যপ্রদেশে। এটি খাম্বার উপসাগরে পতিত হয়েছে। এর উপনদীর নাম পূর্ণা। ভুট্টা উৎপাদনে প্রথম ভারতীয় রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না পাঞ্জাব? ভুট্টা উৎপাদনে প্রথম ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ। সর্বাধিক ভুট্টা উৎপাদনকারী দেশের নাম কি? আমেরিকা। সর্বাধিক ভুট্টা উৎপাদনে রয়েছে প্রথম দেশ আমেরিকা। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? বিভিন্ন পারমাণবিক যেসব সংস্থা রয়েছে সেসব নামগুলো মনে রাখতে হবে, কোনটা কোথায় কোন রাজ্যে রয়েছে। তামিলনাড়ু, মহারাষ্ট্র, তেলেঙ্গানা না কেরল? ভাবা রয়েছে মহারাষ্ট্রে। এটি মহারাষ্ট্রে একটি পারমাণবিক সংস্থা। এটি পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্র। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1954 সালে। মহারাষ্ট্রের ট্রম্বেতে এটি রয়েছে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি পশ্চিম উপকূলের একটি বন্দরের নাম? পশ্চিম উপকূলের বন্দর মারমাগাঁও, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, এন্নোর। এটা আমি ভূগোলের যখন চ্যাপ্টার ধরে করিয়েছিলাম তখন এটা আমি ভারতের বিভিন্ন বন্দর সম্পর্কিত যে চ্যাপ্টারটা ছিল সেখানে দেখবে বন্দরের পুরো ডিটেলস আমি আলোচনা করেছি। এটার অ্যান্সার হয়ে যাবে মারমাগাঁও। এটি গোয়ার একটি বন্দর, মানে মারমাগাঁও রয়েছে গোয়াতে। এছাড়া কান্ডালা রয়েছে গুজরাটে, মুম্বাই মহারাষ্ট্রে, জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে, নিউ ম্যাঙ্গালোর রয়েছে কর্ণাটকে, কোচিন কেরলে। এগুলো সবই পশ্চিম উপকূলের বিভিন্ন বন্দরের নাম। আর পূর্ব উপকূলে রয়েছে পারাদ্বীপ, বিশাখাপত্তনম, এন্নোর। এগুলো সবই পূর্ব উপকূলের বিভিন্ন বন্দর। এছাড়াও আরো রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে যখন এই প্রশ্নটা আসবে তখন আমি ডিসকাস করে দেব। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশটি মৈত্রী এক্সপ্রেসের দ্বারা ভারতের সাথে যুক্ত? মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ না নেপাল? মৈত্রী এক্সপ্রেস দ্বারা ভারতের সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ। ভারতের আলু সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত? আলু সংক্রান্ত গবেষণাগার মহীশূর, লখনৌ, সিমলা না চেন্নাই রয়েছে? এটা রয়েছে সিমলাতে। আজকের প্রশ্নপত্র এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। কিছু ফ্যামিলির সমস্যার জন্য আমি ডেইলি ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করতে পারছি না, কিন্তু তোমাদের ফুড এসআই এক্সামসের আগে আমি অবশ্যই পুরোটা ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করছি। তোমরা একটু পাশে থেকো। আজ শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।